তো দেখো প্রথমেই আজকে আমরা স্টার্ট করে ফেলবো 12 দাগের অঙ্ক থেকে। দেখো 12 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তাহলে ব্যাপারটা তোমরা ভালো করে বোঝো। ভাবো আমি কিছু একটা টাকা মানে কত টাকা জানি না, ভাবো 10,000 টাকা, আমি আন্দাজে ধরছি। আমি একটা ব্যাংকে রাখলাম যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, আবার অন্য একটা ব্যাংকে রাখলাম যেখানে সরল সুদের হারে সুদ দেওয়া হচ্ছে। তো অবশ্যই যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে সেখান থেকে আমি ইন্টারেস্ট বেশি পাবো, যেখানে সরল সুদ দেওয়া হচ্ছে সেখান থেকে আমি ইন্টারেস্ট কম পাবো। কতটা কম পাবো সেইটা কিন্তু বলে দিয়েছে 129 টাকা 60 পয়সা, মানে দুটো সুদের যে পার্থক্য সেইটা বলে দিয়েছে। এবারে প্রশ্নতে কি জিজ্ঞাসা করেছে, আমি কত টাকা রেখেছিলাম, মানে আমার আসল টাকার পরিমাণটা কত। তো আমরা তো জানি না আমার আসল টাকার পরিমাণ কত, সেটা তো বলে দেওয়া নেই। তাহলে আমরা এখানে লিখে নেব মনে করি। তাহলে প্রথমেই আমরা কি লিখবো বলো তো, মনে করি আসলের পরিমাণ। প্রথমেই আমরা লিখবো কি, মনে করি আসলের পরিমাণ, যেহেতু আমি জানি না আসলের পরিমাণ কত, আমি ধরে নিচ্ছি এক্স টাকা। ঠিক আছে, এবারে প্রথমে আমি একটা ব্যাংকে গেলাম এই এক্স টাকা নিয়ে। এক্স টাকাটা যা খুশি হতে পারে, 10,000, 15,000, 20,000, কত আমি জানি না। তো আমি এক্স টাকাটা নিয়ে প্রথমে আমি কোথায় গেলাম বলো তো, প্রথমে আমি একটা ব্যাংকে গেলাম। ঠিক আছে, যে ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হচ্ছে, তাই জন্য না আমি এখানে হেডিং করে দিচ্ছি যে চক্রবৃদ্ধি হারে সুদ, চক্রবৃদ্ধি হারে যেখানে সুদ দেওয়া হচ্ছে আমি সেই রকম আমি একটা ব্যাংকে যাব। ঠিক আছে, সেই ব্যাংকে গিয়ে দেখবো আমি কত ইন্টারেস্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে আমি এমন একটা ব্যাংকে যাব যে ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, এই রকম ধরনের আমি একটা ব্যাংকে যাব। ঠিক আছে, তো সেখানে আমি সুদ কত পাবো বলো তো, কত পাবো সুদ। দেখো সুদ বের করবার নিয়ম কি তোমাদেরকে আমি বলেছিলাম, আগের ভিডিওগুলোতেই বলেছিলাম, সুদ আসল থেকে আমি যদি আসলটাকে বিয়োগ করি তাহলেই আমরা কি পেয়ে যাব সুদ। ঠিক আছে, এই নিয়মটা তো তোমরা সবাই জানো, এই নিয়মটা, এটা তো তোমরা আগের দুটো ভিডিও দেখে আশা করি মুখস্থই হয়ে গেছে নিয়মটা। ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো। এখানে এই যে এ রয়েছে, এ মানে কি সুদ আসল, পি মানে কি আসল। তাহলে দেখো আমরা যদি সুদ আসল থেকে বিয়োগ করি আসলকে, তাহলেই আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব, তাই না? সোজা সাপটা কথা। তাহলে দেখো আমাদেরকে ইন্টারেস্ট বের করতে গেলে কি করতে হবে, সুদ আসল থেকে আসলকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে দেখো এখানে লেখা রয়েছে এর জায়গাতে আমরা কত বসাবো বলো তো। দেখো এর জায়গাতে আমরা এই পুরোটাকে বসাবো। দেখো এই যে এর মান হলো এইটা, এই পুরোটাকে বসাবো। চলো এর জায়গাতে আমি বসাচ্ছি কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এখানে পাওয়ারে কি বসাবো, এন মাইনাস। এবার পি এর জায়গাতে আমরা কত বসাবো, পি এর মান আমরা পি বসাবো। এইভাবে কিন্তু আমরা সুদটাকে বের করব। ঠিক আছে, তো চলো সুদটাকে আমরা বের করবো। আমি এখানে সুদটা মুছে দিচ্ছি, দরকার নেই। ঠিক আছে, জাস্ট এইটুকুনি জানবে তাহলেই হবে। পি মানে কি আসলের পরিমাণ, দেখো আমি কি ধরে নিয়েছি, এক্স। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, এক্স। এইবারে দেখো 1 প্লাস আর মানে কি সুদের হার দেখো বইয়ের মধ্যে কিন্তু বলেই দিয়েছে, পার্সেন্টেজটা দেখো কত বলে দিয়েছে, 9%। তাহলে 9 লিখবো, 100 লিখবো। আচ্ছা দেখো টাইমটা কত বলে দিয়েছে কিন্তু 2 বছর। তাহলে এন এর জায়গাতে লিখবো 2, পি এর জায়গাতে কি লিখবো, পি মানে আসল টাকা কত, এক্স। বোঝা গেল? আবার দেখো এখানে এক্স যেমন লেখা আছে, এই যোগটাকে কি করবো বলো তো, রাফে করে নিই। চলো যোগটায় দেখি কি রয়েছে কিন্তু 1 প্লাস 9/100। তাহলে যোগ করলে কত হবে, 100। তো লসাগু হবে 1। আচ্ছা 100 আর 1কে গুণ করলে কত হবে, 100। 1-এর সঙ্গে 9কে গুণ করলে কত হবে, 9, অর্থাৎ হবে কত, 109/100। তাহলে দেখো আমরা এখানে পেলাম কত, পেলাম কিন্তু 109/100, তাই না? আর এখানে কি রয়েছে, হোল স্কোয়ার, আর এখানে রয়েছে এক্স। এইবারে আমরা কি করব, কমন নেব। দেখো এই জায়গাটা আর এই জায়গাটায় কি মিল রয়েছে, দেখো এখানেও রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স। তাহলে আমরা কি কমন নেব, এক্স। এবারে দেখো এই পুরো জায়গাটা থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে পড়ে থাকছে এই অংশটা, 109/100 হোল স্কোয়ার, তাই তো? তাহলে পড়ে থাকছে কি, 109/100 তার কি হোল স্কোয়ার।
বোঝা গেল। আর এই জায়গাটা থেকে যদি এক্স কমন চলে যায়, এক্স থেকে এক্স কমন চলে গেল মানে কি থাকছে, এক থাকছে, তাই না? বোঝা গেল, এক থাকছে। তাহলে দেখি এখানে কি হচ্ছে, দেখো এইবারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। দেখো এই যে ব্র্যাকেটটা রয়েছে না, দেখো এই যে ব্র্যাকেটটা রয়েছে, এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে, এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, এই স্কোয়ারটা একবার 109-এর মাথায়, একবার এই 100-র মাথায় বসবে, ঠিক আছে? একবার 109-এর মাথায় বসবে, একবার 100-র মাথায় বসবে। তাহলে চলো আমরা 109-এর আগে স্কোয়ার করে ফেলি, এখানে আমি আগে গুণ করে ফেলি। তো 109-এর স্কোয়ার করলে কত হয়, তাহলে দেখো 9 হবে কত, 81, আর 9-কে 9, 0 0 0, আবার দেখো 1 দিয়ে করলে হবে 109। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 9 9 18-র 8, হাতে আছে 1, আমরা পাচ্ছি কিন্তু এইটা। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, দেখো আমরা এখানে পাচ্ছি কিন্তু 11,881। আর 100-র মাথায় স্কোয়ার বসলে কত হবে, তোমরা সবাই জানো 100-র স্কোয়ার কিন্তু হয় 10,000, ঠিক আছে? আর এখানে দেখো কত রয়েছে, 1। আবার আমরা কি করব, এইটাকে এবারে বিয়োগ করব রাফে, ঠিক আছে? এটাকে চলো বিয়োগ করব। আমি এই বিয়োগটাকে মুছে দিই, এইগুলোকে মুছে দিই, এগুলোর তো কোনো দরকার নেই। চলো এই বিয়োগটাকে এবারে রাফে করি, দেখি কত হচ্ছে, 1,1,8,8,1 বাই 10,000 বিয়োগ 1। তাহলে একইভাবে দেখো লসাগু কত হবে, এই যে 10,000টা হবে লসাগু, 10,000 হবে লসাগু। এবারে দেখো এর নিচে কিছু নেই মানে কি, 1 রয়েছে, তাহলে এই 1-এর সাথে আমরা আগে এইটাকে গুণ করব। তাহলে 1-এর সঙ্গে এই পুরোটাকে গুণ করলে কি হবে, এটা যেমন আছে বসে যাবে। আবার দেখো এই 10,000-এর সঙ্গে 1-কে গুণ করলে কত হবে, 10,000 1-কে 10,000। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, 10,000। আর যদি বিয়োগ করি, এইটা থেকে এটাকে বিয়োগ করলে হবে 1 8 8 1। তো চলো দেখি আমাদের এখানে বিয়োগ ফলটা কত হলো, বিয়োগ। তাহলে দেখো আমরা এবার এখানে বিয়োগ করে দেখো কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে কিন্তু। দেখো তাহলে দেখো আমরা এখানে বিয়োগ করে যেটা পেলাম সেটাকে চলো লিখে দিই, 1881 বাই, দেখো এখানে কত রয়েছে, 10,000। চলো 10,000-কে লিখে দেবো। তাহলে এই হলো কিন্তু বিয়োগ ফলটা, ঠিক আছে? অর্থাৎ আমরা চক্রবৃদ্ধি হারে যদি সুদ পাই, কোনো জায়গায় আমি যদি এক্স টাকা রাখি, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ হিসেবে কত টাকা পাবো বলো তো, এই টাকাটা আমি পাবো কিন্তু চক্রবৃদ্ধি সুদ হিসেবে। এই হলো আমার চক্রবৃদ্ধি সুদ, বোঝা গেল? আমি এখানে দেখো লিখে রাখছি, এটা হলো কিন্তু চক্রবৃদ্ধি সুদ। সুদ মানে কি, আই মানে ইন্টারেস্ট। এইবারে আমি যদি এই এক্স পরিমাণ টাকাকেই অন্য কোনো ব্যাংকে রাখি, যে ব্যাংকে সরল সুদ দিচ্ছে, এই রকম যদি কোনো ব্যাংকে রাখি, তাহলে দেখি তো আমি সুদ কত পাবো। দেখি আমি এখানে আগে হেডিং দিই, সরল সুদের হারে বলে আমি যদি দেখো এরকমভাবে কোনো হেডিং দিই। এবারে আমি যদি এই রকম জায়গায় টাকা রাখি যেখানে আমি সিম্পল ইন্টারেস্ট পাবো, ঠিক আছে, মানে সরল সুদ পাবো, তাহলে দেখি তো কত হবে। সরল সুদের সূত্র আমরা জানি, আই সমান সমান কি, PTR/100, ঠিক আছে? তাহলে বলো আমরা এখানে আসল টাকা কত জমা রাখছি, এখানে যত টাকা রাখছি সেখানেও ওই একই টাকা রাখছি, এখানে আসল টাকা এক্স, তাহলে এখানেও আসল টাকা এক্স। টাইমের জায়গাতে কত বসাবো, 2 বছরের জন্য, অঙ্কের মধ্যে দেখবে বলেই দিয়েছে। আর সুদের হারটা কত বলে দিয়েছে কিন্তু 9%, তাই তো, এটা কিন্তু বলেই দিয়েছে। তাহলে দেখো আমি আর কাটাকুটি করছি না, দেখো 2 আর 9-কে গুণ করলে কত হবে, 18, আর এখানে দেখো কত রয়েছে, x/100। তাহলে আমি যদি অন্য আরেকটা ব্যাংকে টাকা রাখি যেখানে সরল সুদের হারে ইন্টারেস্ট দিচ্ছে, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাবো এইটা, ঠিক আছে? সেখান থেকে আমি ইন্টারেস্ট কত পাবো, এইটা কিন্তু আমি ইন্টারেস্ট হিসেবে পাবো। আর যদি চক্রবৃদ্ধি সুদের হারে আমি ইন্টারেস্ট পাই, তাহলে কিন্তু আমি এইটাকে ইন্টারেস্ট হিসেবে পাবো, বোঝা গেল? এই যে এইটাকে ইন্টারেস্ট হিসেবে পাবো। এইবারে কোথায় ইন্টারেস্ট বেশি, সর্বদা মনে রাখবে যেখানে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে সেখানেই ইন্টারেস্ট বেশি। কতটা বেশি, এদের দুজনের মধ্যে পার্থক্যটা কত, এই যে চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে পার্থক্যটা কত সেটা দেখবে অঙ্কের মধ্যে বলে দিয়েছে, 129 টাকা 60 পয়সা। তাহলে চলো আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে, খুব ভালো করে দেখবে। তো দুজনের পার্থক্য বা অন্তর বলে দিয়েছে, তার মানে কি, অন্তর মানে কি, বিয়োগফল। তাহলে এই হলো চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ আমি কত পাচ্ছি, এক্স ইন্টু 1,881, নিচে কত, 10,000, এইটা আমি পাচ্ছি কি, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? আর আমি সরল সুদ কত পাচ্ছি, যদি সরল সুদ পাই পাবো কিন্তু 18x/100। এদের দুজনকে আমি যদি এবার বিয়োগ করি তাহলেই কি হয়ে যাবে, এদের অন্তর হয়ে যাবে। এদের অন্তর কত দেখবে, বইয়ের মধ্যে বলেই দিয়েছে, 129 টাকা 60 পয়সা, তাই না? তাহলে চলো আমরা এবার অঙ্কটাকে কন্টিনিউ করি। দেখো এবারে
খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এক্স দিয়ে আগে আমি গুণ করবো, এইটাকে যদি গুণ করি তাহলে দেখো কত হচ্ছে, হচ্ছে কিন্তু এইটা হচ্ছে, দেখো গুণ করলাম আমি, শুধু কী করলাম এক্স দিয়ে এইটাকে গুণ করলাম, ঠিক আছে, মাইনাস। আচ্ছা এখানে এবারে দেখো কত রয়েছে 18x, এখানে দেখো নিচে কত রয়েছে 100, তারপরে দেখো এখানে কত রয়েছে, রয়েছে কিন্তু 1 2 9 এরকম। চলো এবারে স্বাভাবিক যেরকম ভগ্নাংশের বিয়োগ করে আমরা ভগ্নাংশের বিয়োগ করব। চলো, তো আগে আমাদের প্রথম কাজ কী হবে, লসাগু করা। তাহলে দেখো 10,000 আর 100 লসাগু কত হবে দেখি তো, 10,000 আর 100 লসাগু, আমি যদি 100 দিয়েই লসাগু করি, 100 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 100, 100 দিয়ে 100কে ভাগ করলে হবে 1, তাহলে 100 আর 100 গুণ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 10,000। তাহলে আমাদের লসাগু কত হলো 10,000। খুব ভালো করে কিন্তু এবারে দেখবে অঙ্কটা, এই জায়গার বিয়োগটা কিন্তু একটু আলাদা। এইবারে দেখো এই যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশ, তার দেখো নিচে কত রয়েছে, নিচে কিন্তু রয়েছে দেখো 10,000। এই 10,000 দিয়ে আমরা যদি এই 10,000কে ভাগ করি তাহলে কত পাবো, 10,000 দিয়ে 10,000কে আমি যদি ভাগ করি, পাবো এই 10,000কে আমি যদি ভাগ করি 10,000 দিয়ে, তাহলে আমি কত পাবো, পাবো কিন্তু 10,000 এককে 10,000, পাবো কিন্তু আমি 1, ভাগফল কত পেলাম 1। এই 1 দিয়ে ওপরের এই সংখ্যাটাকে গুণ করব, 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে কি হবে, এই সংখ্যাটাই বসে যাবে। বোঝা গেল? আবার খুব ভালো করে কিন্তু দেখবে, এবারে দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে 100, 100 দিয়ে কিন্তু আমরা এই লসাগুটাকে ভাগ করব, ভাগ করলে আমরা কত পাবো, 10,000কে ভাগ করলে কত পাবো, আমি যদি 100 দিয়ে করি হবে কিন্তু দেখো 100, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো আমি যদি 100 দিয়ে 10,000কে ভাগ করি তাহলে দেখো কত হবে, 100 এককে 100, আর এই দুটো শূন্য কোথায় বসে যাবে, এইখানে। তাহলে দেখো এই ভাগফল কত পেলাম 100। এই ভাগফলটা দিয়ে 100 দিয়ে আমরা এইটাকে গুণ করব, 18xকে গুণ করলে কত হবে 1800x, আর এখানে দেখো কত হচ্ছে এটা। দেখো এবারে এই বিয়োগটা দেখবে আমি একটু অন্যরকমভাবে করলাম, আগের বিয়োগগুলো কিন্তু আমি দেখবে কোনাকুনি করতাম, কখন আমরা কোনাকুনি করবো আর কখন এইরকমভাবে করব সেটা কিন্তু তোমরা বুঝে রাখবে। যে সমস্ত জায়গায় আমাদের লসাগু করতে হবে, লসাগু এইভাবে করে লসাগু বের হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এইভাবে বিয়োগ করতে হবে। আর যে সমস্ত জায়গায় লসাগু এইভাবে করার কোনো প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবে 3 আর 5-এর লসাগু, 3 আর 5-এর লসাগু, লসাগু যায় না, এই সমস্ত জায়গায় লসাগু কী হয়ে যায় এরকম, এই সমস্ত জায়গায় কিন্তু কোনাকুনি গুণ করে যোগ বিয়োগ করা সম্ভব। কিন্তু যেখানে লসাগু করা যায় সেই সমস্ত জায়গাতে কিন্তু কোনাকুনি করলে অঙ্ক হবে না, যোগ বিয়োগ করলে হবে না, সেখানে কিন্তু এইভাবে করতে হবে। বোঝা গেল? চলো এবার আমরা বিয়োগ করে ফেলি। তো দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, যেহেতু জায়গা নেই আমি এখান থেকে করছি, হ্যাঁ, তাহলে দেখো বিয়োগ করলে হবে 1, এখানে হচ্ছে 1, তারপরে হচ্ছে কত 8, তারপরে 8 থেকে 8 শূন্য, তাহলে এই হচ্ছে বাই কত, এখানে দেখো রয়েছে 10,000। চলো এখানে আমরাও লিখবো কত 10,000 সমান সমান, এখানে দেখো কত রয়েছে 129 টাকা 60 পয়সা, তাই তো। তাহলে এবারে দেখো 81টা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ, তাহলে আমি আগে লিখছি এক্স, আর এই যে দাগের নিচে দেখো কে রয়েছে 10,000, নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে দেখো আগে আমি এইটাকে লিখি, এইটাকে লিখলাম, তাহলে দেখো 81 কি রয়েছে গুণ রয়েছে এক্সের সাথে, তাহলে 81 এই সাইডে চলে আসলে হয়ে যাবে ভাগ। আর দেখো এই যে 10,000টা রয়েছে না, দেখো আমি গোল করছি, এই যে 10,000টা এটা ভাগ রয়েছে দাগের নিচে রয়েছে মানে, তাহলে এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে 10,000 গুণ হয়ে যাবে। চলো দশমিক তুলে দিই, তুলে দিলে কি হবে 1, দশমিকের পরে যেহেতু এই দিকে দুটো সংখ্যা তাই জন্য দুটো শূন্য লিখবো, ঠিক আছে। কাটাকুটি করি, ওপরে নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য, কেটে গেল। এইবারে চলো আমরা ভাগ করব, এখানে দেখো রয়েছে কত 81, আর উপরে দেখো কত রয়েছে 12,960। চলো আগে আমরা 9 দিয়ে ভাগ করি, তো 9 দিয়ে ভাগ করলে দেখি কত হবে। তো আমি না এই দিকের অংশটাকে মুছে দিচ্ছি, এই দিকের অংশটাকে আমি মুছে দিচ্ছি, তোমাদের আশা করি লেখা হয়ে গেছে এই দিকের অংশটা। দেখো আমি যদি 12,960কে ভাগ করি 9 দিয়ে, তাহলে দেখো কত হবে 9 9 বিয়োগ করলে 3, 9 9 4 36, 3 আবার 6 9 4 কত হবে 36, শূন্যটা বসে যাবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 9 দিয়ে কাটলে, এই পুরোটাকে 9 দিয়ে কাটলে আমরা পাবো কত 1 4 4 0। 9 দিয়ে 81কে ভাগ করলে কত হবে 9, আবার আমরা 9 দিয়ে কাটবো, এই যে এইটাকে কাটবো,
তাহলে দেখো 9-16 আমরা কি জানি, 9-16 আমরা যে 16-র নামটা জানি না, 9-16 কত হয় বলো তো 144। তাহলে দেখো 9-কে 9, তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি কত পাবো 16, শূন্যটাকে কেটে এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো 9 দিয়ে 144কে করলে কত পেলাম 16, শূন্যটা কেটে এখানে লিখে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের শেষ। তাহলে দেখো 160 আর 100 গুণ করলে কত হবে, হবে কিন্তু 16,000। তার মানে আমার হাতে প্রথমেই কত টাকা ছিল 16,000, অ্যান্সার হলো 16,000, আসলের পরিমাণ 16,000। 16,000 টাকা আমি প্রথমে যে ব্যাংকে রেখেছিলাম সে ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছিল, তারপর এই 16,000কে আমি অন্য একটা ব্যাংকে রাখলাম যেখানে সরল সুদের হারে সুদ দিচ্ছিল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ কিন্তু 16,000। তাহলে এই 16,000ই হলো কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এখানে লিখবে অ্যান্সারে কি জানতে চেয়েছে, যে আসলের পরিমাণ বলে দিয়েছে ওই টাকার পরিমাণ কত, মানে আসলের পরিমাণটা কত, তাহলে এইটাই হলো কিন্তু অ্যান্সার, এইটাই হলো কিন্তু আমাদের আসল। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এরকমভাবে অ্যান্সার লিখতে পারো যে আসলের পরিমাণ, আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ 16,000 টাকা। এই হয়ে গেল কি আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 13 দাগের অঙ্কতে, পুরো 12 দাগের অঙ্কের মতো সেম অঙ্ক। দেখো 13 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তাহলে আসল টাকার পরিমাণ কত। ঠিক আগের অঙ্কের মতো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, যেমন আগের বারের অঙ্কে কত বলে দিয়েছিল, বলে দিয়েছিল 129 টাকা 60 পয়সা, এবারে দেখো বলে দিয়েছে 930 টাকা। টাইমটা দেখো আগের বারে বলে দিয়েছিল 2 বছর, এবারে বলে দিয়েছে কত 3 বছর। সুদের হার আগের বারে বলে দিয়েছিল 9%, এবারে বলে দিয়েছে 10%। বাকি সব অঙ্ক পুরো সেম আছে। তাহলে আগের বারের অঙ্কে যেমন আসলের পরিমাণ x টাকা ধরে নিয়েছিলাম, এবারেও ঠিক তেমনই আমরা কিন্তু আসলের পরিমাণ কিন্তু ধরে নেব। মনে করি আসল বা আসলের পরিমাণ বলে তোমরা লিখে নেবে, আসলের পরিমাণ, আসলের পরিমাণ কিন্তু ধরে নেবে x টাকা। ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল। তাহলে এবারে দেখো কোনো একটা টাকাকে ভাবো প্রথমে আমি কোন ব্যাংকে রাখছি যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ দেয়, তারপরে ওই পরিমাণ টাকাকেই আমি আবার অন্য একটা ব্যাংকে রাখছি যেখানে সরল সুদের হারে সুদ দেয়। তাহলে দেখো প্রথমে আমি কোথায় রাখছি, যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। তাহলে দেখো চক্রবৃদ্ধি হারে, প্রথমেই দেখো আমি লিখছি কি চক্রবৃদ্ধি হারে সুদ যেখানে দিচ্ছে, প্রথমে আমি কি সেইখানে টাকাটা রাখছি। ঠিক আছে, তাহলে দেখো সেখানে যদি আমি টাকা রাখি তাহলে আমি ইন্টারেস্ট কত পাবো, তাহলে ইন্টারেস্ট বের করবার নিয়ম কি, সুদ আসল থেকে আমাদেরকে আসলকে বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে এই সূত্রটা তো তোমরা সবাই জানো যে এ সমান সমান কত হয়, এ সমান সমান এই সূত্রটা কিন্তু হয়। ঠিক আছে, এ সমান সমান এই সূত্রটা হয়। তাহলে দেখো এর জায়গাতে আমরা কত বসাবো, এর জায়গাতে কিন্তু আমরা সবাই জানি এ মানে হলো এইটা, এ মানে হলো এইটা। তাহলে এর জায়গাতে আমরা কি বসাবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর পাওয়ারে কত লিখবো এন, মাইনাস পি এর জায়গাতে আমরা কি লিখবো, পি লিখবো। এইবারে দেখো পি মানে কি আসল, আসল মানে দেখো আমরা কত ধরে নিয়েছি এক্স, তাহলে এখানে লিখবো এক্স প্লাস আর এর জায়গাতে আমরা কত লিখবো, আর মানে হলো কত 10। অঙ্কের মধ্যে বলেই দিয়েছে যে 10% হারে সরল চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে এবং কত বছরের জন্য সেটা দেখবো, সময়টাও বলে দিয়েছে কিন্তু 3 বছর। তাহলে আমরা এনের জায়গায় লিখবো 3, পি মানে আসল, সেখানে আবার লিখবো কিন্তু আমরা এক্স। ঠিক আছে, চলো এবার এই যোগটাকে আমরা রাফে করে ফেলি। দেখো যোগটা করবার আগে আমরা একটু কাটাকুটি করে নিই। তো দেখো এই 0 0 কাটলেও, তাহলে দেখো এখানে থাকছে কত, থাকছে কিন্তু 1 প্লাস ওপরে 1 নিচে 10। চলো আমরা 10 লিখবো, লসাগু কত হলো 10, তাই তো। তাহলে দেখো 10-এর সঙ্গে আমরা 1কে গুণ করবো, কত হবে 10 1 10, 1-এর সঙ্গে 1কে গুণ করবো 1 1 1, তাহলে আমরা পাচ্ছি কত 11/10। তাহলে দেখো আমরা এখানে পেলাম 11/10, দেখো 11/10 কিন্তু পেয়েছি। পাওয়ারে দেখো কত লিখবো 3, আচ্ছা এক্সের জায়গাতে কত লিখবো এক্স। ঠিক আছে, এইবারে আমরা কমন নেব, খুব ভালো করে দেখবে এই জায়গাটা আর এই জায়গাটায় কি কি মিল রয়েছে। দেখো এখানেও রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স, তাহলে আমরা কমন নেব কি এক্স। ঠিক আছে, তাহলে এবার তোমরাই বলো এই জায়গাটা থেকে আমি যদি এক্সকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি এই ভগ্নাংশটা 11/10।
তার মাথায় হোল কিউব। আচ্ছা, এই এক্স থেকে যদি আমরা এক্সকে কমন নিয়ে নিই তাহলে থাকছে কত 1। ঠিক আছে, এইবারে কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই কিউবটা কোথায় কোথায় বসবে? এই কিউবটা একবার 11-র মাথায় বসবে, একবার 10-এর মাথায় বসবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই কিউবটা একবার 11-র মাথায়, একবার 10-এর মাথায়। আচ্ছা, 11-র কিউব কত হয় খুব ভালো করে জানবে, কিন্তু এগুলো তোমরা মুখস্থ রাখবে। 11-র কিউব মানে কি? 11 ইন্টু 11 ইন্টু 11। মনে রাখবে 11-র কিউব কিন্তু হলো 1331। ঠিক আছে, 11-র কিউব হলো 1331। 10-এর মাথায় যদি কিউব বসে তাহলে কত হবে? 10কে এরকমভাবে 3বার আমরা গুণ করব, কিন্তু করলে কত হবে? হবে কিন্তু 1000। তাহলে এখানে আমরা কত লিখবো? লিখবো কিন্তু 1000। -1 যেমন আছে আছে। বোঝা গেল? এবারে কিন্তু এই বিয়োগটা আমাদেরকে করতে হবে। তো চলো এই বিয়োগটা আমরা করব। তার আগে আমি সূত্রগুলোকে সব মুছে দিই। দেখি এবার আমরা বিয়োগটা করে দেখি তো কত হচ্ছে। দেখো বিয়োগ করে হবে, এই বিয়োগটাকে যদি আমরা এখানে করি তাহলে দেখো লসাগু কত হবে? হবে কিন্তু 1000। ঠিক আছে, আচ্ছা নিচে কিছু নেই মানে কি 1, তাহলে 1 দিয়ে প্রথমে আমি এইটাকে গুণ করব। 1 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে? 1331। এবার 1000-এর সঙ্গে 1কে গুণ করলে কত হবে? হবে কিন্তু 1000। তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি আমরা 331। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কত? 331। তাহলে চলো দেখো 331কে কিন্তু আমরা এখানে লিখবো। তাহলে দেখো আমরা এখানে পেলাম 331, আর দেখো নিচে কত? 1000। এখানেও দেখো পেয়েছি আমরা নিচে কত? 1000। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এইটা যেটা পেলাম খুব ভালো করে দেখবে, এটা কিন্তু আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই যে আমি যদি ব্যাংকে X টাকা জমা রাখি তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ কত পাবো? এই যে এইটা হলো কিন্তু আমার চক্রবৃদ্ধি সুদ। সুদকে আমরা ইন্টারেস্ট বলি, তাই পাশে আমি আই বলে লিখে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমি যদি ব্যাংকে X টাকা রাখি তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ কত পাবো? পাবো কিন্তু এই টাকাটা। চলো এবারে দেখি আমি যদি অন্য একটা ব্যাংকে টাকা রাখি যেখানে সরল সুদ দেওয়া হচ্ছে, তাহলে আমি দেখো এখানে লিখবো সরল সুদের হারে। সরল সুদের হারে যেখানে সুদ দেওয়া হচ্ছে, এই রকম যদি কোনো ব্যাংকে আমি টাকা রাখি তাহলে দেখি তো কি হবে। দেখি তাহলে সরল সুদের হারে যদি আমরা ইন্টারেস্ট পাই তাহলে সেখানে ইন্টারেস্ট পাওয়ার নিয়ম কি? আই সমান সমান PTR/100। তাহলে আই যেমন আছে আছে, পি এর জায়গাতে কত বসাবো? পি মানে আসল টাকাটা আমরা জানি না বলে এক্স ধরে নিয়েছি, টি মানে টাইমটা 3 বছর, আরটা কত? 10%। এটা কিন্তু অঙ্কের মধ্যে বলেই দিয়েছে। তাহলে দেখো নিচে 0 উপরে 0 কাটবো, তাহলে এখানে থাকছে কত? এক্স আর 3কে যদি আমরা গুণ করি 3x, নিচে কত থাকছে? 10। তাহলে আমরা যদি চক্রবৃদ্ধি সুদ পাই তাহলে আমরা এই টাকাটা সুদ পাবো, আমি যদি সরল সুদ পাই তাহলে এই টাকাটা সুদ পাবো। তাহলে দুজনের পার্থক্য কত? দেখো চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি পাবো। কতটা বেশি পাবো সেটাই কিন্তু দেখবে বলে দিয়েছে 930 টাকা। তাহলে চলো আমরা এখানে এবারে লিখবো কি প্রশ্নানুসারে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে বিয়োগ করব সরল সুদকে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদটা দেখো এখানে কত রয়েছে? এক্স ইন্টু কত রয়েছে? 331 রয়েছে, 331/1000। তারপরে এই হলো কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে আমরা বিয়োগ করব, কাকে বিয়োগ করব? সরল সুদকে। সরল সুদটা দেখবে কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 3x/10। এবং এদের দুজনের পার্থক্য কত? খুব ভালো করে জানবে এদের দুজনের পার্থক্য। এদের দুজনের পার্থক্য বা অন্তর কত বলে দিয়েছে দেখবে? 930 টাকা। এটা কিন্তু দেখবে বইতেই বলে দিয়েছে। তাহলে চলো আমরা আগে না এই এক্সটাকে গুণ করি। দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি? পয়েন্ট মানে গুণ চিহ্ন। চলো এক্স দিয়ে আমি আগে যদি এইটাকে গুণ করি তাহলে এখানে থাকছে কত? 331x, নিচে কত? 1000 টাকা। আচ্ছা এখানে দেখো কত? 3x/10, আর এখানে দেখো 930 টাকা। চলো এবারে আমরা কি করব? লসাগু করব। কার কার লসাগু করব? ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে লসাগু করতে হবে। দেখো এখানে রয়েছে কত? 1000, আর এখানে দেখো 10। চলো আমরা 1000 আর 10কে আগে লসাগু করি, করলে দেখি কত হবে। দেখো আমরা যদি 10 দিয়ে 1000কে ভাগ করি পাবো কত? 100। 10 দিয়ে 1000কে ভাগ করলে কত পাবো? 100। আবার দেখো এই 10 দিয়ে যদি 10কে ভাগ করি পাবো কত? 1। তাহলে 100 আর 10কে আমরা গুণ করলে কত পাবো? পাবো কিন্তু 1000। তাহলে আমাদের লসাগু কত? আমরা লসাগু পেলাম কিন্তু 1000, তাই তো? তাহলে চলো আমরা লসাগু কত লিখবো? 1000। এইবারে খুব ভালো করে দেখো প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে? দেখো নিচে রয়েছে কিন্তু 1000। খুব ভালো করে দেখবে 1000। এই 1000 দিয়ে না আমরা এই লসাগুটাকে 1000কে ভাগ করব।
চলো ভাগ করি। 1000কে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1000 1কে 1000, ভাগফল কত পেলাম? 1। এই ভাগফল দিয়ে 1 দিয়ে আমরা এইটাকে গুণ করব। গুণ করলে কত হবে? 1 দিয়ে 331কে গুণ করলে 331, এক্স যেমন আছে আছে। একইভাবে এবারে দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? এই 10। সেই 10 দিয়ে আমরা এবারে এইটাকে কি করব? এইটাকে ভাগ করব। চলো 10 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে বলো তো? দেখো হবে কিন্তু 10 1কে 10, আর এই দুটো শূন্য এখানে বসে গেল। তাহলে আমি ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 100। এই 100 দিয়ে এইটাকে গুণ করব। 3xকে গুণ করলে কত হবে? হবে কিন্তু 300x, আর এখানে দেখো কত? 930। বোঝা গেল? তাহলে চলো আমি বিয়োগ করে দেখি এবার কত হচ্ছে। নিচে 1000 যেমন আছে আছে, 331 থেকে, এই যে 331 থেকে 300কে বিয়োগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 31x, আর এখানে দেখো কত রয়েছে? 930। বোঝা গেল? তাহলে এতটা তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে আমি ওপরের এই অংশগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? মুছে দিয়ে আমি এখানে কিন্তু অঙ্কটা করছি, খুব ভালো করে দেখো। দেখো আমি এখানে একটা দাগ কেটে নিচ্ছি এরকমভাবে, বা বলে দেখো লিখছি। দেখো এই যে দাগ, দাগের নিচে 1000 রয়েছে, মানে 1000 কি? ভাগ। দাগের নিচে রয়েছে মানে ভাগ। তাহলে এই দিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। মনে রাখবে 1000 এই দিকে গেলে গুণ হবে। আর 31 আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি? গুণ চিহ্ন। তাহলে 31 গুণ এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 31 এই দিকে গেলে হবে ভাগ, অর্থাৎ দেখো 930, তো ভাগ মানে 31 নিচে বসবে, আর 1000 ভাগ রয়েছে এই দিকে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ ওপরে বসবে এরকমভাবে। তাহলে চলো আমরা এবার কাটাকুটি করি। 31 3-এ বলো তো কত হয়? 3 1কে 3, 3 3কে 9। তাহলে দেখো 31 1কে 31, 31 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 3। শূন্যটাকে কেটে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কত? 30, আর 1000 গুণ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 30,000। ব্যাস, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমার কাছে আসল টাকাটা কত ছিল? 30,000। সেই 30,000 টাকা একবার আমি এই ব্যাংকে রেখেছি, একবার আমি এইরকম ব্যাংকে রেখেছি। বোঝা গেল? তাহলে আমাদের আসলের পরিমাণটা কত? 30,000। এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ, এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখানে উত্তর লিখে নেবে যে আসলের পরিমাণ 30,000। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করবো 14 দাগের অঙ্কটা। একটু আলাদা ধরনের অঙ্ক, খুব ভালো করে দেখবে। দেখো বলে দিয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে দেখো ব্যাপারটা খুব ভালো করে দেখো। এতক্ষণ পর্যন্ত আমরা যে কটা অঙ্ক করে এসেছি সেখানে কিন্তু সুদের হার শুধু একটাই দিত। কোনো অঙ্কে 10%, কোনো অঙ্কে 8%, কোনো অঙ্কে 7%, একটাই দিত। এখানে কিন্তু আলাদা আলাদা দিয়েছে। এখানে 2 বছর বলে দিয়েছে। ভাবো আমি একটা টাকা 6,000 টাকা, সেটাকে আমি একটা ব্যাংকে রাখলাম 2 বছরের জন্য। অন্যান্য অঙ্কে কি বলে দিত? যে প্রত্যেক বছর 5% হারে চক্রবৃদ্ধি সুদ পায়। কোনো অঙ্কে বলে দিত 10% হারে চক্রবৃদ্ধি সুদ পায়। কিন্তু এই বছর বলে দিয়েছে প্রথম বছর কত পার্সেন্ট বলে দিয়েছে? 7% হারে চক্রবৃদ্ধি সুদ আমি পাচ্ছি, এবং দ্বিতীয় বছর আমি 8% হারে চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি। তাহলে যখন সুদের হার দুটো বলে দেবে তখন অঙ্কটা আমরা কিভাবে করব? খুব ভালো করে দেখো। সূত্র সেই একই থাকবে, সূত্র কোনো আলাদা থাকবে না। সূত্রটাকে আমি আগে প্রথমে এরকমভাবে লিখে নেব, ঠিক আছে? এবারে দেখো আমার আসল টাকার পরিমাণটা কত? আসল টাকা আমি যদি আগে এখানে এরকমভাবে লিখে নিই যে এটাকে বের করব, পিটা বলে দিয়েছে দেখো 6,000 টাকা, ঠিক আছে? আর এটা কিন্তু দেখবে দুটো বলেছে, একটা দেখবে বলে দিয়েছে 7%, আবার দেখবে আরেকটা কি বলে দিয়েছে 8%। আর টাইমটা দেখবে কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 2 বছর। তাহলে দেখো এবার অঙ্কটা কীরকমভাবে করব। পি এর জায়গাতে আমরা কত লিখব? 6,000। 1 প্লাস আর এর জায়গাতে আমরা কত লিখব? প্রথমে দেখো সুদের হার কত? 7%। তাহলে এই লিখবো 7/100 দিয়ে এখানে না 2 লিখবো না। তাহলে এই হলো প্রথম বছর। দ্বিতীয় বছরটাকে 8%টাকে আমরা আবার এইভাবে লিখবো। দেখো 1 প্লাস আবার আমরা এইভাবে লিখবো। দেখো দেখো কত রয়েছে? 8%। তাহলে আমরা লিখবো 8, আবার দেখো নিচে 100। আর এখানে কোনো টাইম লেখার দরকার নেই, যে এন মানে কি 2 বছর, এখানেও 2 লেখার কোনো দরকার নেই, এখানেও কোনো দরকার নেই। দুবার লিখলাম মানেই 2 লেখা হয়ে গেল। যেহেতু আমি এটাকে দুবার লিখলাম তাই জন্য উপরে আর 2 লেখার দরকার নেই। আগের অঙ্কগুলোতে আমি এইগুলো একটা করে লিখতাম, তাই জন্য মাথায় 2 বা 3 লিখতে হতো। কিন্তু যখন এখানে পার্সেন্টেজগুলো আলাদা আলাদা বলে দেবে তখন মাথায় 2 না লিখে দুবার লিখতে হবে। বোঝা গেল? ব্যাস, এই করলেই আমাদের হয়ে যাবে অঙ্ক শেষ। তাহলে দেখো 6,000 যেমন আছে আছে,
আমরা এই যোগটাকে রাফে একটু করে ফেলি। তো যোগটা করলে দেখি কত হচ্ছে। দেখো নিচে কিছু নেই মানে 1, লসাগু কত 100। তাহলে দেখো 100-র সঙ্গে 1কে গুণ করে দিই, 100 1কে 100, 1-এর সঙ্গে 7কে গুণ করে দেবো, 7 1কে 7, তাহলে আমরা পাচ্ছি কত 107/100। এই হয়ে গেল। তাহলে এই যোগটা করে আমরা কত পেয়ে গেলাম, পেলাম কিন্তু 107/100। ঠিক আছে, আবার দেখো এবার এই যোগটাকে করব। একই যোগ, শুধু মাথায় এখানে 8 রয়েছে, এখানে 7 ছিল, এখানে 8, মানে আমি যদি এখানে 8 করে দিই তাহলে এখানে কত হবে, এখানে 8 হয়ে যাবে। এই যে এই জায়গাটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, মানে 108/100 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কত 108/100। বোঝা গেল? ব্যাস, এই হয়ে গেল। খুবই সোজা অঙ্ক এটা। দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন। এবার আমি ব্র্যাকেট তুলে দিয়ে লিখি 107/100। আচ্ছা, এখানেও ব্র্যাকেট তুলে দিয়ে দেখো আমি শুধু টুকে দিচ্ছি। ঠিক আছে, চলো কাটাকুটি করব। নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কাটবো, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য কাটবো, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। এবার জাস্ট আমরা গুণ করব, গুণটা করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা কাকে কাকে প্রথমে গুণ করব। এই দেখো 108 আর 107কে, চলো 107 আর 108কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে কত, 8 7 56, 8 1 8, শূন্য দিয়ে গুণ করলে হবে 3টে শূন্য, 1 দিয়ে গুণ করলে হবে এইটা, তাই তো 5, 8 আর সাথে 15-র 5 হাতে আছে 1 1। এই যে আমরা উত্তরটা পেলাম, এই যে এই উত্তরটা পেলাম, এর সঙ্গে আমরা আবার কাকে গুণ করব। দেখো এখানে কত রয়েছে, দেখো 6 রয়েছে, এই 6টাকে গুণ করব। চলো 6টাকে গুণ করলে দেখি কত হচ্ছে, 6 6 36-এর 6, হাতে রয়েছে কত 3, 6 5 30 আর 3 33-এর 3, আবার হাতে কত রয়েছে 3, আবার দেখো 6 5 30 আর 3, এই যে 3 33-এর 3, আবার হাতে রয়েছে 3, 6 1 6 আর 3 9, আবার 6 1 6। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 69,336। তাহলে চলো আমরা লিখবো কত, 69,336। আর দেখো নিচে কত রয়েছে 10, নিচে রয়েছে 10। তাহলে দেখো নিচে 10 রয়েছে মানে কি, 10টা ভাগ, আর এখানে কোথাও দশমিক নেই মানে আমি ধরে নেব দশমিক এখানে রয়েছে। তাহলে দেখো ভাগ হলে দশমিক কোন দিকে যায়, এই দিকে। ক ঘর যাবে, একটা শূন্য, অর্থাৎ এই একটা ঘর, এই একটা ঘর টপকে দশমিকটা এইখানটাতে এসে বসবে। ঠিক আছে, একটা ঘর টপকে এসে এইখানে বসবে। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক প্রায় শেষ। তাহলে আমরা যদি কোনো জায়গাতে 6,000 টাকা জমা রাখি তাহলে আমরা সুদে আসলে কত পাবো, 6,933 টাকা। এ মানে কি, সুদ আসল, সুদে আসলে পাবো এই টাকাটা। তাহলে শুধুমাত্র সুদটা কত, তাহলে আমরা এখানে উত্তর লিখব যে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে যদি সুদটুকুনি জানতে চায় তাহলে কত হবে, কি করে বের করব আমরা, আইটা তো জানতে চেয়েছে, তাহলে কি করে বের করবে, এই যে সুদ আসল থেকে, মানে এই যে এই টাকাটা থেকে আমরা বিয়োগ করব কাকে, আসল টাকাটা কত 6,000কে আমরা বিয়োগ করব, ব্যাস তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে করলে কত হবে, হবে 0.6, 3 বসে যাবে, 3 বসে যাবে, আর কি 9 বসে যাবে, মানে 933 টাকা 60 পয়সা। ব্যাস এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? তো দেখো 14 দাগের অঙ্কটা তো হয়ে গেছে, এইবারে আমরা 15 দাগের অঙ্ক করব। কিন্তু 15 দাগের অঙ্ক আমি কিন্তু বোর্ডে করে দেব না। 15 দাগের অঙ্ক কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা অঙ্কটা করে অ্যান্সারটাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই জানাবে। ঠিক আছে, তারপরেও যদি তোমরা না পারো আমাকে বলবে, আমি অঙ্কটা নিশ্চয়ই পরের ভিডিওতে করে দেব। তাহলে 15 দাগের অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক রইল। এবারে আমরা চলে যাব 16 দাগের অঙ্কতে। 16 আর 17 দাগের অঙ্কে তোমরা কিন্তু স্টার মার্ক করবে, কারণ প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট হলো 16 আর 17, প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এসে থাকে 5 নাম্বারের একটা অঙ্ক হিসাবে। তাই জন্য 16 আর 17 কিন্তু খুব ভালো করে তোমরা স্টার মার্ক করবে। তাহলে আমরা প্রথমেই এবারে চলে যাব, এবারে আমরা কতই চলে যাব 16 দাগের অঙ্কে। দেখো 16 দাগের অঙ্ককে আমরা দুটো পার্টে ভাগ করে নেব, দুটো পার্টে। দেখো প্রথম পার্ট হলো, আমি যতটা ব্র্যাকেট করতে বলবো ব্র্যাকেট করবে। বলে দিয়েছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা। ব্যাস এইটুকুনিকে তোমরা আগে ব্র্যাকেট করে রাখো, এইটুকুনি অঙ্ক আগে আমরা করব। তারপরে আবার ব্র্যাকেট করবে কোথা থেকে বলো তো, যেখানে দেখবে লেখা রয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে
মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত। তাহলে আগে আমরা এইটুকুনি পাঠ করবো, যেখানে বলে দিয়েছে কি 1 বছরের সরল সুদ 50 টাকা। কি বলে দিয়েছে? 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে দেখো বলে দিয়েছে 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে আমরা প্রথমে সরল সুদের সূত্রটা কি জানি? I = PTR/100, এটা আমরা জানি। আচ্ছা, এখানে দেখবে আমি যতটুকুনি অংশকে ব্র্যাকেট করেছি, ঠিক যতটুকুনি অংশ, সেইটুকুনি অংশতে কি লেখা রয়েছে? 1 বছরের, মানে টাইমটা দেখবে কত বলে দিয়েছে? 1। টাইমটা কিন্তু বলে দিয়েছে 1, মানে টি এর ঠিক নিচে আমি লিখবো 1। সরল সুদ কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 50 টাকা। তার মানে আইটা, ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 50। সরল সুদ হলো 50। পি এর মান জানি না, আর এর মান জানি না, তাই জন্য পি এর জায়গায় পি, আর এর জায়গাতে আর। আর এদের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন। আর নিচে কত লিখবো? 100। তাহলে 1 বছরের সরল সুদ, টি এর জায়গায় লিখলাম 1, সুদটা কত? 50। ঠিক আছে, তাহলে দেখো দাগের নিচে রয়েছে 100, মানে কি 100 ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, 50-এর সঙ্গে কি হয়ে যাবে? 100 গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কত? P1 আর আরকে আমরা গুণ করলে কি পাবো? PR। তাহলে দেখো পিআরটাকে আমি এবার এই সাইডে লিখছি, PR = তাহলে 50 আর 100কে গুণ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 5000। এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি যতটুকুনি অংশকে প্রথমে ব্র্যাকেট করেছি যে 1 বছরের সরল সুদ 50 টাকা, ঠিক সেইটুকুনি কাজ আমি এখানে করলাম। ঠিক আছে, নেক্সট যে পার্ট দাগ দেবে, কি বলে দিয়েছে? বলে দিয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। নেক্সট পার্ট আরম্ভ করছি, নেক্সট পার্ট, তাই জন্য আমি মাঝখান থেকে দাগ কেটে আলাদা করে দিচ্ছি ব্যাপারটাকে। ঠিক আছে, নেক্সট পার্ট কি বলে দিয়েছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে দেখো সুদটা কত বলে দিয়েছে? 102 টাকা। আমি আগে এপারে লিখি 102। 102টা কি বলে দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ। সুদ বের করবার নিয়ম কি? আমরা কি জানি সুদ বের করবার নিয়ম? সুদাসল থেকে আসলকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাই সুদ। তাহলে এই হলো সুদাসল, এই হলো আসল, বিয়োগ করলেই আমরা কি পেয়ে গেলাম? সুদ, তাই না? আশা করি বুঝতে পারলে। তাহলে চলো এবারে আমরা এখানে দেখে নাও, এর মান আমরা কি জানি? এর মান কিন্তু আমরা জানি এইটা, তাই তো? এটা তো আমরা জানি সূত্র। তাহলে দেখো এখানেই যে এ রয়েছে, এই এর জায়গাতে আমরা কত বসাবো? এইটাকে বসাবো, অবশ্যই এইটাকে। তাহলে এর জায়গাতে আমরা বসাবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এর জায়গাতে আমরা বসাবো এইটা। ঠিক আছে, আর পি এর জায়গাতে যেমন পি আছে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা মানগুলোকে বসাই। আচ্ছা, মানগুলো বসানোর আগে আমরা একটু কমন নিয়ে নেব। কি কমন নেব? দেখো এখানে রয়েছে পি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা, আর এই জায়গাটা থেকে কি কমন নেব? দেখো এখানেও রয়েছে পি, এখানেও রয়েছে পি, তাহলে কমন নেব কি? পি কমন নেব। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে, এই পুরো জায়গাটা থেকে আমরা যদি পিকে কমন নিই, তাহলে পড়ে থাকবে কি? এই অংশটা, এই অংশটা কিন্তু পড়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা এনের জায়গাতে কত লিখবো? সময়টা কিন্তু সর্বদা মনে রাখবে, বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। আমি নেক্সট যে অংশটাতে দাগ দিয়েছি, যে পার্টে আমি দাগ দিয়েছি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, 2 বছর, এই কথাটা কিন্তু খুব মনে রাখবে। তাই এনের জায়গাতে আমি লিখবো 2। পি থেকে পি কমন চলে গেলে পড়ে থাকছে কি? 1, আর এখানে 102 যেমন আছে আছে। চলো এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, দেখবে এই জায়গাটা পি। এবার এইটাকে না, এইটুকুনি অংশকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো? এই যে এইটুকুনি অংশকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো? ভাঙবো কিন্তু a+b² সূত্রে। দেখো এই একটাকে আমরা ভেবে নেব a, আর এই যে দেখো r/100 এটাকে ভেবে নেব b, আর এখানে দেখো কি রয়েছে? হোল স্কোয়ার। তাহলে a+b² সূত্র কিন্তু তোমরা সবাই জানো, তবু আমি এখানে লিখে দিচ্ছি যদি ভুলে গিয়ে থাকো। a² + 2ab + b², এই সূত্র তো তোমরা জানোই। চলো সেই সূত্রে আমরা লিখে ফেলি। তাহলে দেখো এইটা হলো এই একটা, তাহলে আমরা কি লিখবো? 1 স্কোয়ার প্লাস এই হলো স্কোয়ার লিখলাম 2ab, তাহলে এই হলো 2। a মানে কি লিখবো? এই একটা হলো a। b মানে কি লিখবো? b মানে হলো এই যে এই অংশটা r/100 প্লাস দেখো এবার কি লেখা রয়েছে? b²। তাহলে b মানে কি? b মানে এই যে বললাম r/100, তাহলে এই হলো r/100, এই হলো b। এবারে b এর মাথায় কি দেব? স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে কত হচ্ছে? 102। আচ্ছা এখানে -1টা সরি লিখতে আমি ভুলে গেলাম পুরো, তাহলে -1টাকেও তো লিখতে হবে, তাই না? -1।
তারপরে আমরা কত লিখবো, লিখবো কিন্তু 102। ঠিক আছে, চলো এবারে নেক্সট পার্ট। পি যেমন আছে আছে, 1 স্কোয়ার কত 1, 2 1 আর আর কে 2 1 কে 2, তার সঙ্গে আমরা আর কে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 2r বাই কত লিখবো 100 প্লাস। আচ্ছা এইবারে কিন্তু ভালো করে তোমরা দেখো, এইখানে দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে আর বাই 100 এবং তার মাথাতে কি রয়েছে হোল স্কোয়ার। তার মানে আর বাই 100কে আমরা কবার লিখতে পারি, আর বাই 100কে আমরা দুবার লিখতে পারি। আর বাই 100-র মাথায় যেহেতু হোল স্কোয়ার, আমি আর বাই 100কে দুবার লিখলাম, মাথায় 2 বলে দুবার লিখলাম, -1 সমান সমান 102। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইবারে দেখো আমরা কাটবো, কি কাটবো, এই দেখো +1 আর এখানে দেখো রয়েছে -1। দেখো আমি আরেকবার ভালো করে এখানে লিখছি -1। তাহলে -1 আর এই +1কে আমি কি করলাম, কেটে দিলাম। এইবারে আমরা কি করব, কমন নেব, কমন নেব। তাহলে তোমরা একটু ভেবেচিন্তে বলো তো কি কমন যাবে। আমি এখান থেকে দাগ কেটে আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, বলো কি কমন যাবে। খুব ভালো করে দেখো, এমনিতেই পি রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, সেই পিটাকে আগে লিখবো। এইবারে দেখো কি কমন যাবে, খুব ভালো করে দেখো। দেখো এই যে আর বাই 100 দেখতে পেয়েছো, যতটুকুনিকে আমি দেখো এরকম গোল করলাম আর বাই 100। আবার এই দুটো জায়গা থেকে দেখো, এই দুটো জায়গা থেকে আবার কি কমন যাবে, কমন যাবে এই যে আর বাই 100। দেখো এই যে আর বাই 100। তাহলে দেখো এই পুরো জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে কি কমন গেল, আর বাই 100। আবার এই যে এই জায়গাটা থেকে কি কমন যাবে, আর বাই 100। তাহলে কমন যাবে আর বাই 100। কমন গেলে কি থাকবে, থাকবে কিন্তু দেখো এখানে পড়ে থাকছে কি 2, তাই না, কমন গেলে কি পড়ে থাকছে 2। তারপরে দেখো কি চিহ্ন রয়েছে, প্লাস, আমরাও বসাবো চলো প্লাস। তারপরে কি পড়ে থাকবে এখান থেকে, এই যে এই পুরো জায়গাটা থেকে যদি আর বাই 100 কমন চলে যায়, তাহলে এই আর বাই 100টা পড়ে থাকছে। কি থাকছে তাহলে, এই আর বাই 100টা পড়ে থাকছে। সমান সমান দেখো কত রয়েছে 102। চলো এইবারে পি আর আর, পি ইন্টু আর, পি ইন্টু আর এর জায়গায় আমরা কত বসাবো, পি আর এর জায়গাতে এই দেখো পি আর এর মান দেখো কত রয়েছে, সরি এইখানটাতে দেখবে পি আর এর মান দেখো কত রয়েছে 5000। তাহলে পি আর এর জায়গাতে আমরা কত বসাবো, বসাবো কিন্তু 5000। নিচে কত বসাবো, দেখো 100। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 প্লাস আর বাই 100, তারপরে এখানে 102 যেমন আছে আছে। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করি, নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটবো। ঠিক আছে, তাহলে কি থাকছে, থাকছে কিন্তু 50, আর এখানে কি থাকছে 2 প্লাস আর বাই 100, আর এখানে থাকছে কত 102। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো 50 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ হবে কত, খুব ভালো করে কিন্তু দেখবে, 102 যেমন আছে আছে, 50 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, গুণ ছিল, এই সাইডে গিয়ে কি হলো, ভাগ হয়ে গেল। এইবারে আমরা এই 2টাকে এই সাইডে পাঠাবো। তাহলে 2 এই সাইডে গেলে কি হবে, খুব ভালো করে কিন্তু দেখবে, 2 যদি এই দিকে চলে যায় কি হবে, দেখো 2 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে +2 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, হবে কিন্তু -2। বোঝা গেল? এইবারে স্বাভাবিক আমরা যোগ বিয়োগ করব, আর বাই 100 যেমন আছে আছে। এইবারে দেখো লসাগু কত হবে, 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 50 আর 1 এর লসাগু কত হবে 50। এবার কোনাকুনি গুণ করবো, দেখো 1 এর সঙ্গে গুণ করবো কাকে, এই যে 1 এর সঙ্গে গুণ করবো 102কে, তাহলে 102 1 কে 102। আবার দেখো এই 50-এর সঙ্গে গুণ করবো 2কে, তাহলে কত হবে 50 দুগুণে 100। তাহলে আমরা পাচ্ছি কত দেখি, আমরা পাবো দেখো 102 থেকে 100কে বিয়োগ করলে আমরা কত পাবো, 2 পাবো। বোঝা গেল? এবারে লাস্ট জিনিস খুব ভালো করে বুঝবে, দেখো এই যে দাগ, দাগের নিচে 100 রয়েছে মানে 100 ভাগ, এই সাইডে গেলে 100 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 100 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো কাটাকুটি করি, 50 1 50, 50 2 100। তাহলে দেখো আমরা আর এর মান কত পেলাম বলো তো, আর এর মান আমরা কত পেলাম, আর সমান সমান দেখো এখানে দেখো কত রয়েছে 2 × 2 অর্থাৎ 4%। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা কত পেলাম, পেলাম কিন্তু 4%। বোঝা গেল? তাহলে অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, যে সুদের হার কত।
সুদের হার কত, তাহলে সুদের হার কত এটা আমরা পেয়ে গেলাম। আর মানে কি তোমরা সবাই জানো সুদের হার, সরল সুদে তো জেনেছো, চক্রবৃদ্ধি সুদেও জেনেছো যে আর মানে কি সুদের হার। তাহলে সুদের হার আমরা জেনে গেলাম কত, 4%। আরেকটা জিনিস জানতে চাইছে যে মূলধনের পরিমাণ কত, মানে আসল টাকাটা কত। আসল টাকা মানে কি পি, তাই তো। তাহলে আমরা কি করে বের করব, দেখো এই যে 1 নম্বর সমীকরণ আছে না, দেখো এই 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে না এই আর এর মানটাকে বসাবো, বুঝতে পারলে, আর এর এই যে মান 4% সেটাকে বসাবো। তো দেখো আমি ওপরের এই অংশটাকে মুছে দিচ্ছি, দিয়ে করছি। দেখো তোমরা সবাই দেখতে পেয়েছো এই যে 1 নম্বর সমীকরণ, সেখানে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই, ঠিক আছে, 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসিয়ে পাবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা কি ছিল, ছিল কিন্তু পি আর সমান সমান কি 5000, এই তো ছিল। এই দেখো 1 নম্বর সমীকরণ। চলো এখানে আমরা মানটাকে বসাই, আর এর জায়গায় কত বসাবো, 4। তাহলে চলো আমরা, এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, আর এর জায়গায় বসাবো কত, 4। ঠিক আছে, বোঝা গেল। চলো এবার বাকি এই পারের অংশটাকে মুছে দিই, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, ঠিক আছে। চলো এবারে এই অংশটাকে মুছে দিচ্ছি, এবারে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এইবারে 4টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 5000কে আমি যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে কত হবে, 4 একে 4, বিয়োগ করলে হবে 1 0, 4 দুগুণে 8, বিয়োগ করলে হবে 2, ওপর থেকে 0 নামবে, 4 5 হবে 20, আর একটা 0 বসে যাবে এখানে। তাহলে দেখি কত হচ্ছে, 5000 যেমন আছে আছে, 4 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ, এবং যদি আমরা 5000কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, কিন্তু 1250। ব্যাস, এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এই আসল টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম, আসল টাকার পরিমাণ আমরা পেয়ে গেছি কত, 1250। আর সুদের হার দেখো এখানে কত বলে দিয়েছে, 4%, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এখানে উত্তরে এরকম ভাবে লিখতে পারি, অতএব পি সমান সমান কত, 1250 টাকা। আর আর সমান সমান মানে কি, সুদের হার কত পেলাম আমরা, 4%, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো 16র দাগ হয়ে গেল, এবারে আমরা করব 17র দাগের অঙ্কটা। খুব ভালো করে কিন্তু দেখবে, ঠিক একই অঙ্ক এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করে রাখবে। 17র দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে কোনো মূলধনের 2 বছরের সুদ, এবং দেখো বলে দিয়েছে কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত। দেখো এখানেও কিন্তু অঙ্কটাকে দুভাগে ভাগ করে নেবে। প্রথমে দেখবে বলে দিয়েছে কোনো মূলধনের 2 বছরের সুদ, এটা কিন্তু সরল সুদের কথা বলেছে। 2 বছরের সরল সুদ কত, 8400 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 8652 টাকা। তাহলে আগে আমরা প্রথমে সরল সুদ করব। সরল সুদের সূত্র আমরা কি জানি, আই সমান সমান PTR/100। তাহলে দেখো সরল সুদটা কত বলে দিয়েছে, 8400 টাকা। দেখো আমি তাই জন্য ইন্টারেস্টের ঠিক নিচে লিখলাম 8400। পি এর মান কত জানি না, গুণ চিহ্ন দিচ্ছি, টি এর জায়গাতে কত লিখবো, 2 বছর, তাহলে 2 লিখবো। আর এর মান কত সেটাও কিন্তু জানি না, ঠিক আছে। এইবারে খুব ভালো করে দেখবে, দেখো 100 দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। চলো আমরা গুণ করে দিই, চলো এখানে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো কি থাকছে, পি 2 আর আর, তার মানে কি হচ্ছে 2PR, তাই তো। এবারে দেখো 2টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ দেখো খুব ভালো করে দেখবে, 2টো 0 আর 2টো 0, টোটাল 4টে 0, ঠিক আছে। PR, তাহলে দেখো 2টা কি ছিল, গুণ ছিল, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কাটাকুটি করলে কত পাবো, 2 1 2, 8কে ভাগ করলে পাবো 4, 4কে ভাগ করলে কত পাবো, 2, আর 4টে 0 কিন্তু এখানে বসে যাবে। তাহলে আমরা কত পেলাম, পিআরটাকে আমি এই সাইডে লিখছি, ঠিক আছে। পিআরটাকে কোন দিকে লিখছি, এই সাইডে, পিআরকে লিখবো এই সাইডে। আর উপরে দেখো কত পেলাম আমরা, 4,20,000। আশা করি বুঝতে পারলে, এটা হলো কি আমাদের 1 নাম্বার সমীকরণ, বোঝা গেল।
তো দেখো এবারে এই হয়ে গেলে আমাদের সরল সুদ, এইবারে করব চক্রবৃদ্ধি সুদ, তাই জন্য আমি এখানে আলাদা করে দিচ্ছি, এখানে একটা বর্ডার করে এরকমভাবে আমি আলাদা করে দিচ্ছি। এবারে আমরা করব চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদটা কত বলে দিয়েছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে দেখো 6,852। তাহলে দেখো আমি আগে, তো দেখো আমি এবার এখানে কি লিখবো কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে 8,652, দেখবে বলে দিয়েছে কত 8,652। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। সুদ বের করবার নিয়ম আমরা কি জানি, a মাইনাস পি, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে। এর জায়গাতে আমরা কত বসাবো, এতগুলো অঙ্ক তোমরা দেখেই এসেছো, এর জায়গাতে কিন্তু আমরা বসাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে কত লিখবো n মাইনাস পি যেমন আছে 8,652 যেমন আছে আমরা লিখবো। এইবারে কথা হলো পি এর জায়গাতে আমরা তো পি বসাবো, এইবারে আমরা 1 প্লাস এখানে আর বাই 100 যেমন আছে আমরা কি করবো, এনের জায়গাতে কত বসাবো 2 বসাবো, কারণ এখানে সব জায়গায় বলে দিয়েছে কিন্তু 2 বছরের। আচ্ছা এখানে পি যেমন আছে ঠিক আছে। এইবারে আমরা কমন নেব, কি কমন নেব, এই দুটো জায়গা থেকে, এই যে এই জায়গাটা আর এই জায়গাটায় কি কমন যাবে, দেখো এখানেও রয়েছে পি এখানেও রয়েছে পি, তাহলে আমরা কমন নেব কি পি কমন নেব। তাহলে পি কমন নিলে থাকবে, দেখো এখানে থাকছে 1 প্লাস আর বাই 100, এখানে কি দেবো হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো পি থেকে যদি পি কমন চলে যায় পড়ে থাকবে 1, আর এখানে দেখো কত থাকছে যা আছে দেখে টুকে দিলাম। আশা করি বুঝতে পারলে। চলো ঠিক আগের অঙ্কটার মতো পুরো দেখে করবে তোমরা, পুরো আগের অঙ্কটার মতো। এবারে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এই যে ভালো করে দেখো 1 প্লাস আর বাই 100 আর এখানে হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা এ প্লাস এটা হলো বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা কি জানো, খুব ভালো করে দেখো, এইটা হলো এ, এইটা হলো কি এ, তাহলে এ স্কোয়ার, তাহলে আমরা লিখবো কি এ স্কোয়ার প্লাস 2, এ মানে কি লিখবো 1, 2ab, দেখবে আমি আগের অঙ্কটাতেই দেখবে সূত্রটা লিখে দিয়েছি, ঠিক আছে। বি মানে হলো এই যে এইটা হলো বি, ঠিক আছে, তাহলে আর বাই 100 বোঝা গেল। তাহলে 2ab প্লাস আমরা কি জানি বি স্কোয়ার, তাহলে বি মানে কি, এই যে বি মানে বললাম এই যে এইটা হলো বি, ঠিক আছে, আর বাই 100, তাহলে এই হলো বি তার মাথাতে স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো কি লেখা রয়েছে -1 যেমন আছে দেখে টুকবো, সমান সমান 8,652 যেমন আছে লিখবো, ঠিক আছে। তো দেখো তারপরে রয়েছে পি, 1 স্কোয়ার কত 1 প্লাস 2 1কে 2 আর সাথে আর কে গুণ করবো কত হবে 2r বাই কত হবে 100, ঠিক আছে। এইবার এই জায়গাটা খুব ভালো করে দেখো, আর বাই 100 মাথায় যেহেতু রয়েছে স্কোয়ার মানে 2, তাহলে আর বাই 100কে আমরা দুবার লিখতে পারি, আর বাই 100 ইন্টু এটা গুণ চিহ্ন, আবার লিখছি আর বাই 100 -1, আর এখানে দেখো কত রয়েছে যা আছে আমি দেখে টুকলাম, কি কেটে যাবে দেখো -1 +1 কেটে যাবে, বোঝা গেল। এবারে আমরা নেব কি কমন, খুব ভালো করে দেখবে কি কমন নেব, দেখো এই জায়গাটা আর এই জায়গাটা থেকে কি কমন যাবে, দেখো যাবে কিন্তু আর বাই 100, দেখবে আগের বারেও অঙ্কটাতে এরকম নিয়েছিলাম আর বাই 100, আর এইখান থেকে কি কমন যাবে আর বাই 100, তাহলে কমন যাচ্ছে কি আর বাই 100, তাহলে কমন গেলে কি থাকছে কিন্তু এখানে শুধু 2 পড়ে থাকছে, দেখো 2 প্লাস এখানে দেখো কি থাকছে পড়ে থাকছে আরেকটা আর বাই 100, তাহলে এখানে থাকছে কত 8,652 যেমন আছে। এইবারে খুব ভালো করে দেখো এখানে দেখো রয়েছে পি আর, দেখেছো পি আর, পি ইন্টু আর, তাহলে এই যে পি আর এর জায়গাতে আমরা কত বসাবো, পি আর এর জায়গাতে দেখো এই যে 1 নম্বর সমীকরণটা দেখো পি আর এর জায়গাতে কিন্তু আমরা এইটা বসাবো, ঠিক আছে। কত বসাবো পি আর এর জায়গায় 4 2 4টে 0 বাই কত 100, ঠিক আছে, 2 প্লাস আর বাই 100, তাহলে এখানে 8 6 5 2 বোঝা গেল। তাহলে এবারে দেখো আমরা একটু কাটাকুটি করে ফেলি, দেখো নিচে 2টো শূন্য ওপরে 2টো শূন্য কেটে দেবো, বোঝা গেল। তাহলে দেখো এই যে অংশটা দেখো 4,200, এই যে দেখো আচ্ছা আমি আগে লিখে ফেলি 4,200, তারপরে দেখো এখানে কি রয়েছে 2 প্লাস আর বাই 100, আর এখানে দেখো রয়েছে কত 8,652। এইবারে দেখো 4,200 কি রয়েছে গুণ রয়েছে, কোনো চিহ্ন নেই মানে, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে চলো 2 প্লাস আর বাই 100 যেমন আছে, তাহলে দেখো 8,652 ঠিক তার নিচে বসবে, ভাগ মানে কি নিচে বসবে,
বুঝতে পারলে? চলো এবার 2টাকে ওই সাইডে নিয়ে যাবো, তাহলে 2 ওই সাইডে চলে গেলে কি হবে, দেখো 2-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে +2 সমান চিহ্নের যে এই সাইডে চলে যাবে কি হবে, -2 হয়ে যাবে। চলো মাইনাস করবো, আগে আমি এটাকে লিখে নিই 8652/4200। এবারে 2টা যেই ওপারে চলে গেলে কি হবে, -2। তাহলে দেখো এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে আমরা এবারে কীরকমভাবে বিয়োগটা করব। দেখো লসাগু কত হবে, হবে কিন্তু 4200। এইবারে দেখো 2-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে চলো 1-এর সঙ্গে আমরা গুণ করবো। 1-এর ঠিক দেখো কোনাকুনিতে যেটা রয়েছে কত রয়েছে, 8652। আর দেখবে 4200-র সঙ্গে আমরা গুণ করবো 2কে, তাহলে কত হবে, 2-4 8, 2 2 4, আর এখানে দুটো শূন্য বসে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি অঙ্কটাকে না এইখানে করছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো তাহলে দেখো এখানে রয়েছে r/100, তাহলে দেখো r/100 সমান দেখো এখানে নিচে কত রয়েছে 4200, আর এখানে দেখবে বিয়োগ গেলে কত হবে 2 থাকবে, আর এখানে 5 থেকে 5 বসে যাবে, আর দেখো 6 থেকে যদি 4 বিয়োগ যায় এখানে থাকবে 2। ঠিক আছে, তাহলে এবারে দেখো r সমান কত হবে, দেখো 100টা নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 252/4200 ইন্টু কী হবে, 100 হবে। বোঝা গেল, 100 ভাগ ছিল এই সাইডে গিয়ে কী হয়ে গেল, গুণ হয়ে গেল। তাহলে দেখো নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কেটে যাবে। এবারে দেখো 42-এর যদি আমি নামটা পড়ি না, দেখি 6-তে কত, 6 2 12 হাতে আছে 1, 6 4 24 আর 1 25, তাহলে এই দেখো 42 1 42, 42 6-তে কত 252, তার মানে r সমান কত 6%। তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম কত 6%। তাহলে এইটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। লাস্ট আর একটা অ্যান্সার কিন্তু আমাদের বাকি আছে, সেটা হলো মূলধনটা কত, মানে আসল টাকাটা কত। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে 1 নম্বর সমীকরণে মান বসাতে হবে। তো আমি দেখো এই অংশগুলোকে মুছে দিচ্ছি, এই অংশগুলোকে মুছে দিয়ে এবার আমি মানটাকে চলো বসিয়ে ফেলি। দেখো আমরা তাহলে কি লিখবো, আর এর মান কত নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বরে বসিয়ে পাই, আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে দেখবে 1 নম্বর সমীকরণে দেখবে কি লেখা রয়েছে, PR সমান এই টাকাটা। তাহলে পি এর জায়গাতে তো কিছু বসাতে পারবো না, কিন্তু আর এর জায়গাতে আমরা কত বসাবো, আর এর জায়গায় বসাবো 6, আর এখানে যেমন আছে। এবারে 6টাকে আমরা কি করব, গুণ রয়েছে ওই সাইডে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6টা এরকমভাবে গিয়ে বসবে। কাটাকুটি করবো, 6 6 6 7 42, শূন্যগুলোকে কেটে পাশে নিয়ে নেবো এরকমভাবে। তাহলে পি সমান আমরা কত পাচ্ছি কিন্তু 70,000। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। পি সমান কত, 70,000 টাকা। এই একটা উত্তর আমরা পেলাম। অতএব পি সমান 70,000 টাকা। অতএব আর সমান কত পেলাম আমরা, 6%। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব লাস্ট অঙ্ক, 18 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে দেখো প্রথমেই আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটাকে আগে আমরা এখানে লিখে নেব, যে সূত্রটা আছে সেটাকে আগে আমরা কি করব, এখানে লিখে নেব। এবারে খুব ভালো করে তোমরা এখানে দেখবে যে সুদ আসলটা তো বের করতে হবে। আসল টাকাটা দেখো কত বলে দিয়েছে, 6,000 টাকা। টাইমটা দেখবে কত বলে দিয়েছে, এনটা দেখবে কিন্তু 1 বছর, ঠিক আছে। এবং সুদের হার দেখবে কত বলে দিয়েছে, সুদের হার কিন্তু বইয়ের মধ্যে বলেই দিয়েছে 8%। এবারে এখানে একটা নতুন জিনিস বলে দিয়েছে, এই যে সুদটা দেওয়া হচ্ছে না, সুদটা সেটা কিন্তু 6 মাস অন্তর দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে তোমরা কিন্তু দাগ দেবে, কত মাস অন্তর দেওয়া হচ্ছে, 6 মাস। আচ্ছা 6 মাস অন্তর দেওয়া হচ্ছে মানে কেউ যদি বছরে 6 মাস অন্তর সুদ পায়, 1 বছরে 6 মাস অন্তর পায়, তার মানে সে বছরে কতবার সুদ পাবে, পাবে কিন্তু 2 বার। দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, কেউ যদি 1 বছর মানে কি 12 মাস, 12 মাসে যদি 6 মাস অন্তর ইন্টারেস্ট পায়, তার মানে সে বছরে কবার পাবে, 6 × 6 6 2 12, অর্থাৎ 2 বার, বছরে 2 বার কিন্তু ইন্টারেস্ট পাবে। 6 মাস অন্তর পাচ্ছে মানে, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, 6 মাস অন্তর পাচ্ছে মানে বছরে 2 বার পাবে। তাহলে এইবারে আমরা কীরকমভাবে অঙ্কটাকে করবো শুধু ভালো করে দেখো। পি এর জায়গাতে কত লিখবো, আসল টাকা হলো 6,000,
1 প্লাস এই জায়গাটাতে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে এই যে আর এর জায়গাতে আমরা কত লিখবো 8, কিন্তু 8 লিখলেই শুধু হবে না, যেহেতু এখানে বছরে দুবার সুদ পাচ্ছে তাই জন্য 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? 8কে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এবং এখানে দেখো এন এর জায়গাতে কত বসাবো? এন মানে কত? 1, তাহলে এন এর জায়গায় আমি কত বসালাম? 1। এইবারে এই যে 2 দিয়ে যেমন আমি আরকে ভাগ করলাম ঠিক তেমনই এনকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করলাম খুব ভালো করে কিন্তু দেখবে, আরকে 2 দিয়ে ভাগ করলাম, আর এর মানটাকে বসালাম 8 এবং তাকে 2 দিয়ে ভাগ করব এবং টাইমকে 2 দিয়ে গুণ করব। দেখো টাইম কত রয়েছে? 1 বছর, তাকে 2 দিয়ে গুণ করব, কারণ বছরে দুবার ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে তাই জন্য টাইমকে 2 দিয়ে গুণ আর রেট অফ ইন্টারেস্টকে মানে আরকে 2 দিয়ে ভাগ। এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে যখনই এরকম বলে দেবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো ভালো করে, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে। আর দেখো এখানে 1কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 1কে 2। এবারে দেখো তোমরা যদি আমরা এখানে এই যে যোগটাকে করি তাহলে যোগটা করলে কত হবে? যোগটাকে তোমরা রাফে করে নেবে, করে নিলে কিন্তু হবে 100/104। তোমরা কিন্তু করে নেবে, এইরকম যোগ কিন্তু আমি বারবার এখানে করে দিয়েছি তাই জন্য আর করছি না। ঠিক আছে, তাহলে এ সমান সমান তাহলে দেখো আমরা কত পাচ্ছি কিন্তু 6000। আচ্ছা এদিকে বা বলে লিখবে, ঠিক আছে, বা বলে কিন্তু অবশ্যই লিখবে। আচ্ছা তাহলে 104/100কে আমি কতবার লিখবো? দুবার লিখবো, 104/100। আবার আমরা লিখবো কত? 104/100। এইভাবে কিন্তু তোমরা লিখবে। কাটাকুটি করি, নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য। তাহলে চলো এবার গুণ করবো। 104 আর 104কে যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখি তো কত পাবো? পাবো কিন্তু 4 4 16, 4 1 4, শূন্য দিয়ে গুণ করলে 3টে শূন্য, 1 দিয়ে গুণ করলে কত হবে? 104। তাহলে হচ্ছে 6 1 4 4 8, এইটা আমরা পাচ্ছি। তার সাথে আবার আমরা এই 6টাকে গুণ করব, দেখি 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 6 36, 6 হাতে কত রয়েছে? 3, 6 কে 6 আর 3 9, 6 8 48, 6 কে 6, তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 64,896। নিচে দেখো কত রয়েছে? 10। তাহলে আমরা 10 হলে আমরা কীভাবে দশমিক বসাবো? তোমরা জানোই কিন্তু এইখানে এক ঘর পরে দশমিক বসে যাবে। তাহলে আমরা এর মান মানে সুদে আসলে পেলাম এই টাকাটা, আর আসল টাকা ছিল এইটা। তাহলে আমরা যদি বিয়োগ করি সুদ আসল থেকে আসলটাকে, তাহলেই আমরা পেয়ে যাবো কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমরা লিখব যে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত হবে? খুব ভালো করে কিন্তু দেখবে, এই হলো আমাদের সুদ আসল, অর্থাৎ 6489.6। সেখান থেকে আমরা বিয়োগ করবো আসলটা কত? 6000। বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব কত পাবো? 0.6, এখানে কত পাবো? 9 8 এবং পাচ্ছি 4। এই টাকাটা হলো কিন্তু চক্রবৃদ্ধি সুদের টাকা। ঠিক আছে, তাহলে এখানে মেন যে জিনিসটা বলার সেটা হলো বলে দিয়েছে 6 মাস অন্তর সুদ। 6 মাস অন্তর সুদ মানে বছরে দুবার সুদ পাবে। তাহলে আমরা আরকে 2 দিয়ে ভাগ করব, টাইমকে 2 দিয়ে গুণ করব। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ। তোমরা কিন্তু পরের অঙ্কটা অর্থাৎ 19-এর দাগের অঙ্ক কিন্তু HW করবে, বাড়িতে তোমরা করবে, করে আমাকে কমেন্টে কিন্তু তোমরা অ্যান্সারটাকে অবশ্যই জানাবে। আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যদি তোমরা 19-এর দাগের অঙ্কটা না পারো, পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এর ভিডিওতে কিন্তু আমি পরের অঙ্কটা একদম প্রথমেই আলোচনা করব, একদম 19-এর দাগের অঙ্কটা। তো তোমরা অবশ্যই 19-এর দাগের অঙ্কটা করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে।